বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। তোমরা জানো, এই করোনাকালীন সংকটে সারা বিশ্ব যখন স্থবির, আমরাও তার অংশ হিসাবে দীর্ঘ প্রায় 4.5 মাস যাবৎ আমাদের স্বাভাবিক যে শিক্ষা কার্যক্রম তা থেকে আমরা অর্থাৎ শ্রেণীকক্ষের পাঠদান থেকে আমরা দূরে রয়েছি। সে কারণে আজকে এই অনলাইন ক্লাসের আয়োজন। আমি শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সেলিম মোল্লা আজকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারের সম্মান সকল বিভাগের ছাত্রছাত্রীদের এবং স্নাতক পাস ছাত্রছাত্রীদের, প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে কমন বিষয় রয়েছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, সে বিষয় থেকে আলোচনা করব। আজকে আলোচনা করব আমি তোমাদের সাথে দুটি বিষয়। একটি হচ্ছে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে তোমাদের সাথে প্রথমে আলোচনা করব, তারপর বাঙালির নৃগোষ্ঠীগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, প্রথমেই তোমাদের সাথে আমি আলোচনা করব বাংলা নামের উৎপত্তি সম্পর্কে। বাংলা নামের উৎপত্তি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে। কোনো কোনো ঐতিহাসিক মনে করেন অতীতে এই অঞ্চলে, বিশেষ করে ভাগীরথী নদীর তীরে বং নামের একটি জনগোষ্ঠী বসবাস করত। সেই থেকে এই বং জনগোষ্ঠীর থেকেই বঙ্গ নামের উৎপত্তি হয়েছে। তবে সর্বপ্রথম মহাভারতের ঐতরীয় আরণ্যক নামক গ্রন্থে এই বং বা বঙ্গ শব্দটির উল্লেখ পাওয়া যায়। প্রাচীন মহাভারত, পুরাণ, হরিবংশ প্রভৃতি গ্রন্থে বর্ণিত আছে এই বঙ্গ শব্দটির। এই বং শব্দটির উৎপত্তি নিয়ে বিভিন্ন উপকথা প্রচলিত আছে। তার মধ্যে আমি দুটি উপকথা উল্লেখ করব। একটি উপকথা হচ্ছে যে প্রাচীন বলিরাজ, নিঃসন্তান বলিরাজ, তার স্ত্রী সুদেষ্ণার গর্ভে অন্ধ ঋষি ঔরসে 5 সন্তানের জন্ম হয়, 5 পুত্র সন্তানের জন্ম হয়। তাদের একজনের নাম ছিল অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুণ্ড এবং সুষ্ম। এবং পরবর্তী সময়ে এই বলিরাজ তাদের প্রত্যেককে এক একটি করে রাজ্য দান করেন এবং তাদের নামানুসারে এই সমস্ত রাজ্যের নামকরণ করা হয়। এমনি একটি রাজ্য বঙ্গ। এই কথাটি উল্লেখ করেছেন সুধীরচন্দ্র তার পৌরাণিক অভিধান গ্রন্থে। তবে এই সমস্ত বিষয়ের ঐতিহাসিক গুরুত্ব বা ঐতিহাসিক উপাত্ত কতটুকু আছে সে নিয়ে পরবর্তী সময়ে বিভিন্ন ঐতিহাসিক, বিভিন্ন লেখক সন্দেহ প্রকাশ করেছেন। এছাড়াও আরেকটি উপকথা প্রচলিত আছে মুসলিম রীতি অনুযায়ী। সেখানে বলা হয়েছে যে হজরত নূহ আলাইহিস সালামের এক পুত্র, তার নাম ছিল হাম। হামের এক পুত্র, তার নাম ছিল হিন্দ। হিন্দের এক পুত্র, তার নাম ছিল বং। এই বংয়ের বংশধররা যে অঞ্চলে বসবাস করত সেই অঞ্চলটি পরবর্তী সময়ে বঙ্গ নামে খ্যাতি লাভ করে। এই কাহিনীটির কতটুকু ঐতিহাসিক সত্যতা আছে তা নিয়েও সন্দেহ আছে। তবে গোলাম হোসেন সলিম তার তবাকাতি নাসিরি গ্রন্থে এই হিন্দের বংশধরদের থেকেই বঙ্গ নামের উৎপত্তি হয়েছে বলে, তিনি হিন্দের পুত্র বঙ্গের বংশধর থেকেই বঙ্গ নামের উৎপত্তি হয়েছে বলে উল্লেখ করেছেন। সে যাই হোক, এইগুলির ঐতিহাসিক ভিত্তি কতটুকু আছে তা নিয়ে সংশয় থাকলেও কোনো কোনো ঐতিহাসিক এগুলি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। পরবর্তী সময়ে আমরা জানি যে 7ম শতাব্দীতে গৌড়ের রাজা শশাঙ্ক সমগ্র বাংলা ভূখণ্ডকে একত্রিত করেছিলেন এবং তার শাসনামলেই পরবর্তী সময়ে
তিনটি আলাদা স্বাধীন রাজ্যের উৎপত্তি ঘটে। একটি গৌড়, পুণ্ড্র এবং বঙ্গ। এই তিনটি জনপদে সমগ্র বাংলা বিভক্ত হয়ে পড়ে। প্রখ্যাত ঐতিহাসিক মিনহাজ সিরাজ তার তবাকাতে নাসিরি গ্রন্থে মুসলমানদের বাংলা বিজয়কালে বঙ্গ নামের উল্লেখ করেন। তার পরবর্তী ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি তারিকি ফিরুজ শাহী গ্রন্থে বাংলা শব্দটি প্রথম ব্যবহার করেন। তার পরবর্তী সময়ে শামসি সিরাজ আফিফ তারিকি ফিরুজ শাহী গ্রন্থে সর্বপ্রথম সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহকে শাহী বাংলা, শাহী বাঙালিয়ান বা সুলতানি বাংলা নামে আখ্যায়িত করেন। আমরা জানি যে শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলেই এই সমগ্র বাংলা অঞ্চলটি একটি কেন্দ্রীয় শাসনের অন্তর্ভুক্ত হয়। এর আগে বিচ্ছিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল। সমগ্র এই পুণ্ড্র, রাঢ়, সমতট, বঙ্গ, গৌড় এই সমস্ত এলাকা তিনি একত্রিত করে একটি স্বাধীন সার্বভৌম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, সেই লক্ষ্ণৌদ্বীপ পর্যন্ত। এবং তিনি তাকে শাহী বাংলা নামে নাম ধারণ করেন, অর্থাৎ উপাধি লাভ করেন। পরবর্তী সময়ে আইনে আকবরী গ্রন্থের রচয়িতা বিখ্যাত ঐতিহাসিক, মোগল ঐতিহাসিক আবুল ফজল এই বাংলা নামের ব্যাখ্যা প্রদান করেছেন। তিনি বঙ্গ, সংস্কৃত শব্দ বঙ্গ এর সাথে আল শব্দটি, ফার্সি শব্দ আল যুক্ত করে বঙ্গাল শব্দের ব্যাখ্যা প্রদান করেছেন। অর্থাৎ তিনি বলার চেষ্টা করেছেন যে ভাটি অঞ্চল বৃষ্টি স্নাত এবং বন্যা কবলিত, বন্যা বিধৌত এই অঞ্চলে কৃষক বিশেষ করে তার জমির পানি সেচের কাজে ব্যবহার করার জন্যে, পানি ধরে রাখার জন্যে বৃহৎ আল তৈরি করত। আল মানে বাঁধ। বর্তমানে আমরা দেখি যে আমাদেরও কৃষি জমিতে ছোট ছোট আল তৈরি করা হয়। তৎকালীন সময়ে বৃহৎ আল বা বাঁধ নির্মাণ করা হতো। বলা হয়ে থাকে যে 20 গজ প্রশস্ত এবং 10 গজ উঁচু এই সমস্ত বাঁধ নির্মাণ করা হতো পানি ধরে রাখার জন্যে। এবং এই বঙ্গ শব্দটির সাথে আল শব্দটি যুক্ত হয়ে বঙ্গাল বা বাঙ্গাল শব্দের উৎপত্তি হয়েছে। এটা আবুল ফজলের, বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজলের ব্যাখ্যা। পরবর্তী সময়ে ডক্টর নিহারঞ্জন রায়, রমেশচন্দ্র মজুমদার প্রমুখ তার এই মতকে সমর্থন করেছেন। অর্থাৎ বঙ্গ থেকে বঙ্গাল শব্দের উৎপত্তি হয়েছে। তাহলে আমরা এ পর্যন্ত জানতে পারলাম যে প্রথমে ঐতরীয় আরণ্যক মহাভারতের যে একটি উপশাখা গ্রন্থ, সেখানে সর্বপ্রথম বঙ্গ শব্দটির উদ্ভব হয়, বঙ্গ শব্দটির উল্লেখ পাওয়া যায়। কেউ কেউ বলে থাকেন ঋগ্বেদেও বঙ্গ শব্দের বা বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়। তারপরে বঙ্গ শব্দটির কিভাবে বঙ্গ শব্দটি আসলো তার দুটি উপকথা আমরা আলোচনা করলাম। একটি হিন্দু পৌরাণিক উপকথা, যেখানে বলিরাজের স্ত্রী সুদেষ্ণার গর্ভে অন্ধ ঋষি ঔরসে 5 সন্তানের জন্ম হয়েছিল। তাদের একজনের নাম ছিল বঙ্গ। তার বংশধর থেকে যেখানে বসবাস করত সেই অঞ্চলটিকে বঙ্গ নামে অভিহিত করা হয়। পরবর্তী সময়ে গোলাম হোসেন সলিম তিনিও বলার চেষ্টা করেছেন যে হযরত নূহ আলাইহিস সালামের এক পুত্র হামের পুত্র হিন্দের পুত্র বঙ্গ, এই বঙ্গের বংশধর যারা যেখানে বাস করত তাদেরকে সেই অঞ্চলকে বঙ্গ নামে অভিহিত করা হয়েছে। তারপরে আমরা জানতে পারলাম যে সম্রাট শশাঙ্কের আমলে সমগ্র এই বাংলা ভূমিকে একত্রিত করা হয়েছিল এবং তিনি স্বাধীন নৃপতি হিসাবে শাসন করেছিলেন। তারপরে সুলতানি আমলে শামসুদ্দিন ইলিয়াস শাহর আমলে সর্বপ্রথম এটাকে বাংলা বলা হয়েছে এবং তিনি একত্রিত কেন্দ্রীয় শাসনের অন্তর্ভুক্ত করেছিলেন সমগ্র অঞ্চলকে এবং শাহী বাংলা উপাধি ধারণ করেছিলেন, লাভ করেছিলেন। এরপরে আমরা যদি ধারাবাহিকভাবে বলার চেষ্টা করি যে বঙ্গ নামটি কিভাবে সর্বশেষে আমাদের বাংলাদেশ নামে খ্যাতি অর্জন করলো, তাহলে আমরা বুঝতে পারি যে প্রাচীন
উপজাতীয় নাম বং, বং থেকে বঙ্গ প্রাচীন জনপদ, তারপরে বঙ্গাল, বঙ্গ যুগ আল, সেই সংস্কৃত শব্দ বঙ্গ, তার সাথে ফার্সি শব্দ আল যুক্ত হয়ে বঙ্গাল, যেটা আবুল ফজল ব্যাখ্যা করেছেন। তারপরে বাঙালা, বাঙালা শব্দটি ব্যবহার করেছেন সুলতানি, স্বাধীন সুলতানি আমলে। তারপরে সুবে বাংলা, মুঘল আমলে যেটা নামকরণ করা হয়েছে সুবে বাংলা। সুবে বাংলার পরে পর্তুগিজরা এটাকে নাম দিয়েছেন বেঙ্গালা। বেঙ্গালা থেকে পরবর্তী সময়ে ইংরেজরা এটার নামকরণ করেছেন বেঙ্গল। বেঙ্গল থেকে পরবর্তী সময়ে 1905 সালে এটাকে নামকরণ করা হয় বেঙ্গল প্রেসিডেন্সি, অর্থাৎ 1905 থেকে 1911 পর্যন্ত বেঙ্গল প্রেসিডেন্সি হিসাবে চিহ্নিত ছিল। এরপরে 1947 সালে পূর্ববঙ্গ হিসাবে এটাকে অভিহিত করা হয়। পূর্ববঙ্গ থেকে 1955 খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তান, এবং পূর্ব পাকিস্তান থেকে 1971 সালে 9 মাসের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি লাভ করে ইতিহাসে এক স্বাধীন সার্বভৌম দেশ, যার নামকরণ করা হয় বাংলাদেশ। তো বন্ধুরা, আমরা বঙ্গ নামের উৎপত্তি সম্পর্কে এবং বঙ্গ থেকে বাংলাদেশ নামের এই বিবর্তনের ধারায় কিভাবে বাংলাদেশ নামকরণ আমরা পেলাম, তার একটি ধারাবাহিক ইতিহাস সংক্ষিপ্ত আকারে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করা হলো। এবারে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাঙালির নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য বা নৃগোষ্ঠীগত বৈশিষ্ট্য। প্রথমেই আমরা আলোচনা করার চেষ্টা করব নৃতত্ত্ব বলতে আমরা কি বুঝি। নৃ শব্দটির অর্থ হচ্ছে মানুষ, তত্ত্ব মানে বিজ্ঞান, অর্থাৎ নৃতত্ত্ব হচ্ছে মানুষ সম্পর্কিত যে বিজ্ঞান, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি অ্যানথ্রোপোলজি। আজকে আমি এই বাঙালির নৃতাত্ত্বিক অর্থাৎ নৃগোষ্ঠীগত বৈশিষ্ট্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই নৃগোষ্ঠীগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের সাথে মানুষের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আমরা প্রথমেই জানতে চেষ্টা করব নৃগোষ্ঠী বলতে আমরা কি বুঝি। ইংরেজিতে যেটাকে বলা হয় রেস। রেস শব্দটির সর্বাধিক গ্রহণযোগ্য বাংলা পরিভাষা হচ্ছে একই দৈহিক আকৃতি ও বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিবর্গকে বোঝায়। অর্থাৎ রেস হচ্ছে একই বৈশিষ্ট্য, একই দৈহিক আকৃতি ও বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি, যা বংশ পরম্পরায় পরবর্তী উত্তর পুরুষে ধারাবাহিকভাবে বর্তায়। অর্থাৎ রেস মানে হচ্ছে নৃগোষ্ঠী যা একই আকৃতি, দৈহিক আকৃতি, বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বহন করে থাকে, জেনেটিক্যালি বহন করে থাকে, সেটা হচ্ছে নৃগোষ্ঠী। রেসের বাংলা জাতি বা বর্ণ, এটা জাতি বা বর্ণ হিসাবে চিহ্নিত করা যায় না। জাতি হচ্ছে নেশন। নেশন শব্দের বাংলা পরিভাষা হচ্ছে জাতি। বস্তুত জাতি গঠনে যে সমস্ত উপাদান প্রয়োজন হয় তার অন্যতম একটি উপাদান হচ্ছে এই তোমার নৃগোষ্ঠী বা রেস। জাতি গঠনের জন্য যে সমস্ত উপাদানের প্রয়োজন তার অন্যতম একটি উপাদান হচ্ছে রেস। জাতি বলতে এমন এক জনসমষ্টিকে বোঝায় যাদের একটি কমন চরিত্র থাকে, ভাষাগত মিল থাকে, ভৌগোলিক নৈকট্য থাকে, জাতীয় ঐক্য থাকে, জাতীয় অনুভূতি থাকে, তারপরে সাংস্কৃতিক ঐতিহ্যের একটা মিল থাকে এবং সর্বোপরি জাতীয়তা বোধ থাকে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলি সম্মিলিতভাবে যখন একটা মানব গোষ্ঠী বহন করে তখন তাকে জাতি বলা হয়।
রেস শব্দটি বা এই নৃগোষ্ঠীগত বৈশিষ্ট্যটি এই জাতি গঠনের অন্যতম একটি উপাদান মাত্র। সুতরাং নৃগোষ্ঠী বলতে আমরা বুঝতে পারলাম যে মানব জাতির একটি উপবিভাগ যার সদস্যদের মধ্যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কতকগুলো সাধারণ বা কমন দৈহিক বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। সুতরাং আমরা যদি অল্প কথায় বলার চেষ্টা করি যে নৃগোষ্ঠী কী, তাহলে নৃগোষ্ঠী হচ্ছে মানব জাতির একটি উপবিভাগ সাধারণ দৈহিক বৈশিষ্ট্যের সমন্বয় জৈবিক দুঃখিত জৈবিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটি নৃগোষ্ঠী অন্য নৃগোষ্ঠী থেকে সম্পূর্ণভাবে আলাদা। এই বৈশিষ্ট্যগুলি একত্রিত থাকলেই আমরা বলতে পারি একটি নৃগোষ্ঠী। ইংরেজ নৃতত্ত্ববিদ হার্বার্ট রিজলির মতে মঙ্গোলয়েড এবং দ্রাবিড় নৃগোষ্ঠীর সংমিশ্রণে যে জাতি গঠিত হয়েছিল তাই হচ্ছে বাঙালি। আচ্ছা, এইখানে বাঙালির নৃগোষ্ঠীগত বৈশিষ্ট্য আলোচনার পূর্বে আমি মানুষের নৃগোষ্ঠীগত কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করার চেষ্টা করব। প্রথমে সমগ্র মানব জাতিকে নৃতাত্ত্বিকগণ চারটি ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে ককেশয়েড, একটি হচ্ছে মঙ্গোলয়েড, একটি হচ্ছে নেগ্রোয়েড বা নেগ্রিটু, আরেকটি হচ্ছে অস্ট্রিক বা অস্ট্রোলেড। এই চারটি শ্রেণীতে সমগ্র মানব জাতিকে তাদের দৈহিক আকৃতি, তাদের গায়ের রং, তাদের বৈশিষ্ট্য সব কিছুকে বিশ্লেষণ করে তাদের মুখাবয়ব, তাদের নাসিকা, তাদের মাথা, এই সমস্ত আকৃতি বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে নিরূপণ করে চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই চারটি শ্রেণীর মধ্যে একটি হচ্ছে ককেশয়েড, একটি হচ্ছে নিগ্রোয়েড, একটি হচ্ছে মঙ্গোলয়েড এবং একটি হচ্ছে অস্ট্রোলয়েড। এই চারটি শ্রেণীর বৈশিষ্ট্যের মধ্যে আমি অল্প কথায় তোমাদের সাথে বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। ককেশয়েড হচ্ছে তাদের গায়ের রং ফর্সা, ধবধবে ফর্সা, লালচে ফর্সাও বলা যায়। তাদের মাথা লম্বাটে চওড়া, নাসিকা উন্নত, আমরা যেটাকে চিকন এবং লম্বা বলে থাকি। মুখাবয়ব লম্বাটে, উচ্চতা মাঝারি থেকে উচ্চ এবং হৃষ্টপুষ্ট। তারপরে তাদের চোখের রং অনেক সময় চোখের মণি যেটাকে আমরা বলি সেটা নীল বর্ণেরও হয়ে থাকে। চুল লম্বাটে হয়, চুল ঘন হয় এবং চুলের সাধারণত রং ব্রাউন অর্থাৎ বাদামি হয়ে থাকে, কখনো কখনো কালো হয়ে থাকে। এই সমস্ত মানুষগুলিকে ককেশয়েড শ্রেণীভুক্ত করা হয়েছে। এরা সাধারণত ইউরোপ অঞ্চলে, ইউরোপ মহাদেশে বসবাস করে। এছাড়াও পৃথিবীর অন্যান্য কিছু কিছু অঞ্চলেও এদের বসবাস দেখতে পাওয়া যায়। আমেরিকা, উত্তর আমেরিকা এদের বসবাস রয়েছে। এরা পৃথিবীতে সবচেয়ে উন্নত জাত হিসাবে তাদের নিজেদেরকে দাবি করে থাকে। অপর ভাষায় কোনো কোনো ঐতিহাসিক নৃতত্ত্ববিদ তাদেরকে আর্য শ্রেণীভুক্ত করার চেষ্টা করেছেন। সমগ্র মানুষকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, আর্য এবং অনার্য। এই আর্য শ্রেণীভুক্ত করার চেষ্টা করা হয়েছে এই সমস্ত ককেশয়েড শ্রেণীর মানুষদেরকে। তোমরা সহজেই বুঝতে পারছো যে এই বৈশিষ্ট্যের মানুষগুলি আমরা এখন দেখলেই চিনতে পাবো যে এরা ককেশয়েড শ্রেণীর মানুষ। পরবর্তী আরেকটি গ্রুপ যেটাকে বলা হয় মঙ্গোলয়েড। মঙ্গোলয়েডদের গায়ের রং পিতাভ, হলুদ পিতাভ, মাথার চুল ঘন সরল, উচ্চতা মাঝারি থেকে বেটে থেকে মাঝারি, চোখ একেবারে পিটপিটে চোখ, নাক আমরা যদি বলি ছোট বোচা, এইটাও বলা চলে। এবং এদের পা ছোট ছোট খাটো খাটো। এরা সাধারণত মধ্য এশিয়ায় বসবাস করে, পূর্ব এশিয়ায় বসবাস করে। সাধারণত মঙ্গোলয়েড শ্রেণীর মানুষ আমরা সহজেই চিনতে পারি চীন, জাপান, তারপরে ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, বার্মা, মিয়ানমার, যেটা এই সমস্ত অঞ্চলে এই শ্রেণীর মানুষগুলি বসবাস করে।
দুঃখিত। তো এদেরকে মঙ্গলের শ্রেণীভুক্ত করা হয়েছে। আরেকটা শ্রেণী হচ্ছে এই মঙ্গলের শ্রেণীর কিছু কিছু মানুষ, এদের বৈশিষ্ট্যে কিছু কিছু মানুষ আমাদের এই বাংলাদেশে বসবাস করে, যেমন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, ময়মনসিংহ অঞ্চলে কিছু আছে, বিশেষ করে পার্বত্য অঞ্চলে কক্সবাজার এলাকায় কিছু আছে। এই সমস্ত মানুষগুলি মঙ্গলের শ্রেণীভুক্ত। আরেকটি হচ্ছে নেগ্রিটু বা নিগ্রোয়েড। এদের গায়ের রং কালো, কুতকুতে কালো, উচ্চতায় মাঝারি থেকে উচ্চ, নাকের অগ্রভাগ প্রশস্ত মোটা, তারপরে এদের ঠোঁট মোটা, কিছুটা নিচের দিকে ঝুলে থাকে, মাথার চুল ঘন কালো, অনেক সময় কুঁকড়ানো হয়, স্বাস্থ্যগত দিক থেকে বেশ বলিষ্ঠ হয়, এবং এরা সাধারণত উত্তর আফ্রিকা এবং আফ্রিকা অঞ্চলেই বেশি তারপরে তোমার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, এই সমস্ত এলাকায় এদের বসবাস। আমরা সহজেই যাদেরকে নিগ্রো হিসাবে চিহ্নিত করে থাকি, বিশেষ করে আফ্রিকা অঞ্চলে যে সমস্ত মানুষগুলি বসবাস করে। তারপরে আরেকটা শ্রেণী হচ্ছে অস্ট্রেলয়েড। অস্ট্রেলয়েড শ্রেণীর মানুষগুলি সাধারণত বেটে মাঝারি ধরনের হয়ে থাকে, গায়ের রং কালো হয়ে থাকে, গায়ে প্রচুর লোম থাকে, মাথার চুল কালো হয়, ঘন হয়, এবং এরা অস্ট্রেলিয়ার আদিবাসী বলে কেউ কেউ চিহ্নিত করে থাকে। এরা শ্রীলঙ্কা, তারপরে দক্ষিণ ভারতের কিছু অঞ্চলে এবং অস্ট্রেলিয়া অঞ্চলে এরা বসবাস করে। তো মূলত এই 4 শ্রেণীর মানুষ, অর্থাৎ সমগ্র পৃথিবীর মানুষকে এই 4 শ্রেণীতে ভাগ করা হয়েছে। তো এখন যে প্রশ্নটা হচ্ছে যে তাহলে এই বাঙালি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? বাঙালিদের দৈহিক বৈশিষ্ট্য এবং আকৃতি এই সমস্ত বিশ্লেষণ করে কোনো একক শ্রেণীভুক্ত মানুষ হিসেবে চিহ্নিত করা যায় না, কষ্টসাধ্য ব্যাপার। তবে অনেক নৃতাত্ত্বিক বাঙালিদেরকে এই অস্ট্রেলয়েড শ্রেণীর মানুষের সাথে একীভূত করার চেষ্টা করেন এবং বলে থাকেন যে এই অস্ট্রেলয়েড শ্রেণী হচ্ছে বাঙালির আদি পুরুষ, অর্থাৎ বাঙালির আদি পুরুষ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে অস্ট্রেলয়েড বা আদি অস্ট্রেলয়েড এই মানুষগুলিকে। আবার কোনো নৃতাত্ত্বিক তাদেরকে শ্রীলঙ্কার একটি জাতি আছে যেটাকে বলা হয় আদি জাতি, যেটাকে বলা ভেড্ডি, এই ভেড্ডিদের সাথেও তাদেরকে মিলিয়ে বলার চেষ্টা করে যে বাঙালির আদি পুরুষ হচ্ছে ভেড্ডি বা আদি অস্ট্রেলয়েড। কেউ এদেরকে নিষাদ জাতি হিসাবেও চিহ্নিত করে থাকেন। তো আমরা এইটুকু আলোচনা জানতে পারলাম যে পৃথিবীতে মানুষের 4টি শ্রেণী বিভাগ রয়েছে: ককেশয়েড, মঙ্গলয়েড, নেগ্রোয়েড এবং অস্ট্রেলয়েড। আর এই 4টি শ্রেণীর মধ্যে বাঙালি এককভাবে কোনো শ্রেণীভুক্ত নয়, তবে কোনো ঐতিহাসিক বাঙালিকে আদি অস্ট্রেলয়েড শ্রেণীভুক্ত বলার চেষ্টা করেন এবং তাদেরকে ভেড্ডি জাতির সাথেও মিলিয়ে বলার চেষ্টা করেন, এবং অনেকে এদেরকে নিষাদ জাতি হিসাবে চিহ্নিত করে থাকেন। এরপরে যে জিনিসটি রয়েছে সেটি বাঙালির তাহলে নৃগোষ্ঠীগত বৈশিষ্ট্য আমরা কোন শ্রেণীভুক্ত করব, সেইখানে অনেক ঐতিহাসিক বলার চেষ্টা করে থাকেন যে বাঙালি একটি সংকর জাতি। এখন আলোচ্য বিষয় হচ্ছে এই সংকর জাতি বলা হয় কেন বা সংকর জাতি কি। আমরা এ পর্যায়ে আলোচনা করব সংকর জাতি কি। বাঙালির নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য হিসাবে যেগুলি চিহ্নিত করা হয়ে থাকে, যেমন মাথার চুল সোজা, গায়ের রং কালো, কালো থেকে হালকা বাদামি, চোখের রং বেশিরভাগ ক্ষেত্রে কালো, দেহের দৈর্ঘ্য খাটো থেকে মাঝারি, তারপরে মাথার গড়ন লম্বাও না, তারপরে গোলও না, নাক অতিরিক্ত লম্বা এবং একেবারে চ্যাপ্টা, আর রক্তের গ্রুপ সাধারণত এ, বি এবং ও। বাঙালি সংকর জাতি কেন বলা হয়ে থাকে সেই বিষয়ে প্রথমে আমরা বলতে পারি যে এই ভারত উপমহাদেশে সর্বপ্রথম অর্থাৎ এই অঞ্চলে যে জাতি বাস করত তাদেরকে দ্রাবিড় বলা হয়ে থাকে। এই দ্রাবিড়রাই মূলত সিন্ধু সভ্যতার গোড়াপত্তন করেছিল। পরবর্তী সময়ে আর্যদের আগমন ঘটে এবং আর্যরা এই দ্রাবিড়দেরকে পদানত করে ভারতবর্ষে অর্থাৎ দক্ষিণ ভারত এবং এই অঞ্চলে আধিপত্য বিস্তার করে।
তারপরে রয়েছে আদি অস্ট্রেলীয় প্রভাব। বাঙালি আদিবাসীদের মধ্যে আদি অস্ট্রেলীয় প্রভাব বিদ্যমান। আদি অস্ট্রেলীয়রা হলো এই অঞ্চলের অন্যতম আদিবাসী। শ্রীলঙ্কার ভেড্ডি জাতির সাথে এদের মিল রয়েছে, যেটা আমি আগেই বলেছি। তারপরে ঐতিহাসিক রিজলের মতে বাঙালি নৃগোষ্ঠী মধ্যে মঙ্গোলীয় প্রভাব রয়েছে। তিনি এদের গায়ের রং, নাকের গড়ন, চোখের গড়ন ইত্যাদি দেখে বলেন যে এদের মধ্যে দ্রাবিড় প্রভাবও রয়েছে। সুতরাং দ্রাবিড় এবং মঙ্গোলীয় এই দুইটা সংমিশ্রণে বাঙালি জাতির উদ্ভব। অর্থাৎ রিজলের মতে, হারবার্ট রিজলের মতে দ্রাবিড় এবং মঙ্গোলীয়দের সংমিশ্রণে বাঙালি জাতির উদ্ভব। তারপরে যেটা বলার চেষ্টা করেছি, যেটা আর্যদের প্রভাব। আর্যরা এই দেশে আগমন করেছে এবং তাদের সাথে পরবর্তী সময়ে এই স্থানীয় মানুষের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়েছে এবং তাদের সংমিশ্রণে একটি নতুন জাতির উদ্ভব হয়েছে। অর্থাৎ আর্যদেরও প্রভাব এই প্রাচীন দ্রাবিড়দের মধ্যে ছিল এবং সেইখান থেকে রক্তের সংমিশ্রণে ধারাবাহিকভাবে তাদের একটি প্রভাব এই জাতির উপর পরিলক্ষিত হয়। তারপরে আর্যদের মধ্যে দুইটা গোষ্ঠী ছিল, একটা হচ্ছে আলপীয় আর একটা হচ্ছে নর্ডিক। তারপরে পরবর্তী সময়ে আলপাইন নরগোষ্ঠীর প্রভাব এখানে লক্ষ্য করা যায়। নৃবিজ্ঞানী যেমন হুটন ভারতীয় উপমহাদেশের জনগণের নৃতাত্ত্বিক বিশ্লেষণ করে বলার চেষ্টা করেছেন যে আলপাইন মানব গোষ্ঠী সাথে বাঙালি মানব গোষ্ঠীর দৈহিক একটা মিল রয়েছে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মুসলমানদের প্রভাব। আমরা জানি যে বিভিন্ন সময় অর্থাৎ আরবীয়রা এখানে, আরবীয় বণিকরা এখানে এসেছে, তারপরে তুর্কিরা এখানে এসেছে, আফগানরা এসেছে, মোগলরা এসেছে, পাঠানরা এসেছে। যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্ন মুসলিম জাতিগোষ্ঠী ধর্মপ্রচারের উদ্দেশ্যে, বাণিজ্যের উদ্দেশ্যে এবং পরবর্তী সময়ে রাজ্য স্থাপনের উদ্দেশ্যেও এখানে আগমন ঘটেছে এবং তাদের প্রত্যেকটি জাতির সাথে এইখানকার আদিবাসী যারা ছিল, সেই দ্রাবিড় বা বেড্ডি বা নিষাদ, এই জাতির সাথে তাদের রক্তের সংমিশ্রণ হয়েছে, নতুন জাতির উদ্ভব হয়েছে এবং এইভাবে তাদেরও বংশ এই জাতির সাথে মিশে গেছে। তারপরে আসছে ইউরোপীয়রা। ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরা আসছে, ওলন্দাজরা এসছে, দিনেমাররা এসছে, তারপরে ফরাসিরা এসছে, সর্বপ্রথম ইংরেজরা এসছে। এইভাবে ইংরেজরা সর্বশেষে এইখানে 200 বছর, প্রায় 200 বছর তারা শাসন করেছে এবং তারাও এই দেশে স্থায়ী হওয়ার চেষ্টা করেছে এবং এই দেশের স্থানীয় মানুষের সাথে তাদের সংমিশ্রণ হয়েছে, রক্তের সংমিশ্রণ হয়েছে, বৈবাহিক সম্পর্ক হয়েছে। বিভিন্নভাবে এই ইংরেজ জাতিগোষ্ঠীর রক্তের সাথে এই জাতির রক্তের একটি সংমিশ্রণ হয়েছে, যে কারণে এখানে তাদেরও একটা প্রভাব লক্ষ্য করা যায়। শ্রেণী পেশার দিক থেকেও পরবর্তী সময়ে ধর্মপ্রচারক, সৈনিক, ব্যবসায়ী, কুলি, মজুর, চাষি প্রভৃতি বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষের আগমন ঘটেছে। কেউ কেউ ভাগ্যান্বেষণে বিভিন্ন দেশ থেকে এখানে আগমন করেছে। সুজলা সফলা শস্য শ্যামলায় ভারতবর্ষের সম্পদের দিকে, সমৃদ্ধির দিকে লোলুপ দৃষ্টি রেখে বাইরের থেকে বিভিন্ন সময় বিভিন্ন জাতির আগমন ঘটেছে এবং তারা এসে এখানে বসতি স্থাপন করে এই স্থানীয় লোকদের সাথে মিশে গেছে এবং স্থানীয় লোকেদের সাথে তাদের রক্তের সংমিশ্রণ হয়েছে। এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন জাতির রক্তের সংমিশ্রণে বাঙালি জাতি একটি বিচিত্র বৈশিষ্ট্য নিয়ে গড়ে উঠেছে, যেই কারণে বাঙালি জাতিকে বলা হয়ে থাকে সংকর জাতি। এই জন্যে বাঙালির কোনো একক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় না। আমরা লক্ষ্য করলে আমাদের মধ্যে দেখব যে আমাদের কারো গায়ের রং কালো, কারো গায়ের রং ফর্সা, কারো গায়ের রং বাদামি, কারো চুল লম্বা, কারো চোখ পটল চেরা, কারো চোখ মানে ডেবডেবা, কারো নাক মোটা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বৈশিষ্ট্যের মানুষ আমরা লক্ষ্য করি, যে কারণে বাঙালির কোনো একক জাতিসত্তা বা একক নৃগোষ্ঠীগত সত্তা লক্ষ্য করা কঠিন। তো এই জন্যে বলা হয়ে থাকে যে বাঙালি একটি সংকর জাতি। তো বন্ধুরা, আমি এতক্ষণ আলোচনা করার চেষ্টা করলাম যে বাঙালির নৃগোষ্ঠীগত বৈশিষ্ট্য কী, বাঙালি সংকর জাতি কেন বলা হয়ে থাকে, সংকর জাতি কীভাবে তারা হলো, এবং মানুষের মধ্যে যে 4টি শ্রেণী বিভাগ রয়েছে সেই 4টি শ্রেণী বিভাগের একটি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করলাম এবং এর মধ্যে থেকে বাঙালি জাতিসত্তাকে চিহ্নিত করার চেষ্টা করা হলো। বলা হয়ে থাকে যে আমরা যদি বলতে পারি তাহলে যে বাঙালির আদি জাতিসত্তা হচ্ছে আদি অস্ট্রেলিয়েট বা এদেরকে অস্ট্রিকও বলা হয়ে থাকে। কোনো কোনো ঐতিহাসিক বা নৃতাত্ত্বিক এদেরকে এই নিষাদ জাতি হিসেবে বলার চেষ্টা করেছেন এবং শ্রীলঙ্কায় বসবাসরত একটি ভেড্ডি আদি জাতি গোষ্ঠী তাদের সাথেও এদেরকে মেলানোর চেষ্টা করেছেন। অর্থাৎ দ্রাবিড় থেকে বেড্ডি, নিষাদ এবং সর্বশেষে সংকর জাতি হিসাবে এদেরকে চিহ্নিত করা হয়ে থাকে। তাহলে মূল আলোচ্য বিষয়টি হচ্ছে যে বাঙালি নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যগত হিসেবে বাঙালি জাতিগত সত্তা হিসেবে একটি সংকর জাতি, এদের আদি সত্তা হচ্ছে আদি অস্ট্রেলিয়েট
এবং এদেরকে বেড্ডিও বলা হয়ে থাকে, নিষাদও বলা হয়ে থাকে এবং দ্রাবিড় জাতীয় বলা হয়ে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন জাতির সংমিশ্রণে এখানে রক্তের প্রবাহ বিদ্যমান রয়েছে বিধায় এদেরকে সংকর জাতি হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের প্রথম পার্ট থেকে আলোচনা করলাম দুইটি বিষয় নিয়ে। একটি হচ্ছে বাংলা নামের উৎপত্তি, কীভাবে বঙ্গ থেকে আমরা বাংলাদেশ নামকরণ পেলাম, তার একটি ধারাবাহিক ইতিহাস তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করা হলো। এবং পরবর্তী আরেকটি টপিকসে সেটা হচ্ছে যে বাঙালির নৃগোষ্ঠীগত বৈশিষ্ট্য আলোচনা করা হলো। এবং বাঙালির নৃগোষ্ঠীগত বৈশিষ্ট্যের মধ্যে আমরা যা জানলাম সেটা হচ্ছে সর্বপ্রতি বাঙালি একটি সংকর জাতি। বাঙালির আদি অস্তিত্ব হচ্ছে আদি অস্ট্রেলিয়ার বা ভেড্ডি বা নিষাদ বা দ্রাবিড়, এবং বিভিন্ন জাতির সংমিশ্রণে বাঙালি জাতি গঠিত হয়েছে। আজকে আমি তোমাদের সাথে এই দুটি বিষয়ে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি তোমরা আমাদের সাথেই ছিলে এবং আশা করি তোমরা সকলেই ভালো আছো, ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। তোমাদেরকে সকলকে আজকে আমার আলোচনায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।